ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7 এর গণিত বিষয়ের কোষে দেখি 13। কোষে দেখি 13 যে অঙ্কগুলো দেয়া রয়েছে সেগুলো আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো, কোষে দেখি 13 কি বলছে। বলছে জাকিরের ছবির মতো গার্গীর ছবির কোণ দুটি কেটে আলাদা করলাম ও একটির উপর আর একটি কোণ বসিয়ে মেশালাম। তারপরে বলছে কি পেলাম। এখানে গার্গীর ছবির বিষয়গুলো এখানে দেয়া রয়েছে এবং ডান দিকে দেখো যে গোলাপি কালারের যে ছকটা, সেখানে জাকিরের ছবির বিষয়গুলো দেয়া রয়েছে। তো এই যে ছবিগুলো কিন্তু এর আগের পৃষ্ঠা, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 169 পেজে দেখো গার্গীর ছবি এবং জাকিরের ছবি দেয়া রয়েছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কোণের বিষয় দেয়া রয়েছে, ঠিক আছে। সেই কোণের বিষয়গুলো তোমরা যদি না জানো তাহলে কিন্তু বিষয়টা করতে পারবে না। তো দেখো, গার্গীর ছবি এবং জাকিরের ছবি আলাদা করে আমি কিন্তু এইভাবে করে নিয়েছি। তো আমি এখানে যেখানে আমাদের সমস্যাগুলো দেওয়া রয়েছে তার উপরেই কিন্তু আমি এই ছকটা, অর্থাৎ গার্গীর ছবি এবং জাকিরের ছবি রেখে যখন আমি তোমাদের বোঝাবো, খুব সুন্দর করে তোমরা সহজেই বুঝতে পারবে, কাছাকাছি থাকার জন্য। তো যাই হোক, আমাদের কিন্তু প্রথমে কি করতে হবে বলতো, যে এই কোণগুলো দেওয়া রয়েছে না, এই কোণকে একটা কোণের সঙ্গে আরেকটা কোণের কি সম্পর্ক বা কোন কোণকে কি বলে, সেগুলো আগে সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তোমাদের নিয়ে নিতে হবে। তাহলে কিন্তু খুব সহজেই এই প্রশ্নগুলোর একদম ঝপাঝপ উত্তর দিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো চলো সেই ধারণাগুলো, কোণের ধারণাগুলো আমরা আগে নিয়ে নিই। তো দেখো, আমরা পৃষ্ঠা নম্বর 168 পেজ, এখানে কি আছে, 13 নম্বর অধ্যায়ে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। এইটা হচ্ছে আমাদের অধ্যায়। এবারে আমরা এখানটায় প্রথম যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কাকে বলে? দেখো, এখানে বলেছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকের এক জোড়া কোণকে বিপ্রতীপ কোণ বলা হয়। তাহলে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করছে, তাই না? ধরো, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, আমি দুদিকে তীর চিহ্ন দিয়ে দিলাম, কারণ আমরা উভয় দিকে বাড়াতে পারবো যেমন খুশি, ঠিক আছে, ওই জন্য তীর চিহ্ন দিলাম। তো দুটো সরলরেখা এই বিন্দুতে ছেদ করেছে, ধরো এই ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তো কি বলছে, ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকের এক জোড়া কোণকে বিপ্রতীপ কোণ বলা হয়। দেখো, ছেদ বিন্দুর বিপরীত দিকে, তাহলে এইটার সঙ্গে এইটা বিপরীত দিকে অবস্থান করছে না? ছেদ বিন্দু তো ও, এখানে ছেদ বিন্দু কি ও, তাহলে এই যে এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে। যদি কোণের নাম দিই 1 আর এটা 2, তাহলে 1-এর সঙ্গে 2 কোণ কি হবে বলো? বিপ্রতীপ কোণ হবে। আবার যদি এই কোণটার এই কোণটা বিচার করি, তাহলে এই কোণটা যদি আমি 3 নম্বর নাম দিই আর এটা 4 নম্বর নাম দিই, তাহলে 3 নম্বরের সঙ্গে 4 নম্বর কিন্তু বিপরীত দিকে পরস্পর কোণ অবস্থান করছে, ঠিক আছে। এই 3 এবং 4 নম্বর কোণও কিন্তু পরস্পর বিপ্রতীপ কোণ। বোঝা গেল? আর কি বলছে, বিপ্রতীপ কোণ কিন্তু, বিপ্রতীপ কোণ কাকে বলে আরেকটা বিষয় এখানে বলি, বিপ্রতীপ কোণ কিন্তু সর্বদা সমান হয়। বুঝতে পেরেছো? অর্থাৎ কোণ 1-এর সঙ্গে কিন্তু কোণ 2 সমান হবে, আবার কোণ 3-এর সঙ্গে কিন্তু কোণ 4 সর্বদা সমান হবে। অর্থাৎ বিপ্রতীপ কোণ সর্বদা সমান হয়। চলো আমরা তাহলে বিপ্রতীপ কোণ কাকে বলে এবং সে বিষয়ে জানলাম। এবারে ছেদক বা ভেদক বিষয়ে জানবো। দেখো, এখানটায় নীল যে লেখাটা আছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো লেখা আছে যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ছেদক অথবা ভেদক বলে। দেখো, যে সরলরেখাংশ, আমরা পাশে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে দেখো ই এবং এফ একটা সরলরেখাংশ, সেটা কি করছে, দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে। দেখো, এখানে এবি এবং সিডি সরলরেখাংশকে ই এবং এফ যে সরলরেখা, ই এফ সরলরেখাংশ কি করছে, এই একটা বিন্দুতে ছেদ করেছে এবং এই একটা বিন্দুতে ছেদ করেছে, দুটো আলাদা বিন্দুতে ছেদ করেছে না? সেজন্য এই ই এবং এফ কে আমরা কিন্তু ছেদক বলতে পারি বা ভেদক বলতে পারি। বুঝতে পেরেছো? তাহলে 2 বা ততোধিক, 2-এর বেশি হলেও কিন্তু হবে। দেখো, আমরা পরের পৃষ্ঠাতে দেখতে পাচ্ছি এখানে 3টি সরলরেখাংশ আছে এবং ইএফ কিন্তু এখানে ছেদক বা ভেদক হিসেবে অবস্থান করছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ছেদক এবং ভেদক কাকে বলে আমরা জানলাম। এইবারে যে দুটো ছবি নিয়ে আমাদের অঙ্ক করতে হবে সেই দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি 169 পৃষ্ঠাতে।
এখানে যে ছবি অর্থাৎ গার্গীর ছবি, গার্গীর আঁকা ছবি এবং একটা জাকিরের আঁকা ছবি আমরা দেখতে পাচ্ছি। গার্গীর আঁকা ছবি আমরা দেখে পরিষ্কার বুঝতে পারছি যে দুটো সরল রেখা এখানে টানা রয়েছে। এ একটা সরল রেখা অর্থাৎ সিডি সরল রেখা, আর একটা দেখো এবি সরল রেখা। এবি এবং সিডি সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল নয়, ছবি দেখেই বুঝতে পারছি। কারণ আমরা যদি এই সরলরেখাকে যদি এদিকে টানি, এদিকে কিন্তু মিশে যাবে। কারণ এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স বা দূরত্ব, এখান থেকে এই যে দূরত্ব কিন্তু বি এবং ডি এর দূরত্ব কিন্তু বেশি, তাই না? এখান থেকে এইটার যে দূরত্ব, ভালো করে বোঝার চেষ্টা করো। আর এখানে এ আর সি এর যে দূরত্ব, এ আর সি এর দূরত্ব বি আর ডি এর দূরত্ব থেকে কম, তাই না? অর্থাৎ তাহলে কি হবে, আমরা যদি টানি দুদিকে, তাহলে এবি আর সিডি সরলরেখা এইদিকে মিশে যাবে না? অর্থাৎ সমান্তরাল সরলরেখা নয় এটা। সমান্তরাল সরলরেখার উদাহরণ আমরা কি বলতে পারি? রেল লাইন, তাই না? দেখো এর আগের পেজেই দেওয়া রয়েছে রেল লাইনের ছবি। এরা কিন্তু আমরা যতই টানি না কেন কখনো মিশবে না, তাই না? তাহলে দেখো গাড়ির ছবি কিন্তু সমান্তরাল সরলরেখা নয়, এবং এখানে একটা ছেদক টানার আছে ই এবং এফ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাকির যে ছবিটা এঁকেছে সেটা কিন্তু সমান্তরাল সরলরেখা। এ বি এবং সিডি একই নামকরণ করা রয়েছে। গার্গীর ছবি এবং জাকিরের ছবির মধ্যে কোনো নামকরণ করতে কিন্তু কোনো পার্থক্য নেই। এটাও এ বি সিডি, এখানেও এ বি আর সিডি আছে, কিন্তু পার্থক্য হচ্ছে যে গার্গী যে সরলরেখা দুটো এঁকেছে এটা সমান্তরাল সরলরেখা নয়, কিন্তু জাকির যে ছবি এঁকেছে সে দুটো কিন্তু সমান্তরাল সরলরেখা। এইটাই হচ্ছে মূল পার্থক্য। তাছাড়া যে কোণগুলো, দেখো এখানে 1 নম্বর 2 নম্বর 5 নম্বর 6 নম্বর, এখানে দেখো 1 2 5 6 কোণ যেগুলো চিহ্নিত করা আছে 1 2 বলে, সে কোণগুলো কিন্তু একই নামকরণ করা আছে। বোঝা গেল? আচ্ছা, এইবারে যে কোণগুলো সম্পর্কে আমরা জানবো, একটা তো আমরা জেনেছি, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আর অন্য যে কোণগুলো আছে যেগুলো জানতেই হবে আমাদের অঙ্কগুলো করতে গেলে, সেগুলো আস্তে আস্তে জানবো। দেখো প্রথমেই আমরা জানবো যে অন্তস্থ কোণ, তোমরা দেখতে পাচ্ছ লাল লেখা আমি দাগ দিচ্ছি। আর একটা হচ্ছে বহিস্থ কোণ। অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ কাকে বলে আমি খাতাতে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। ধরো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, আমি নাম দিলাম এ বি আর সিডি সরলরেখাংশ, ঠিক আছে? আর এইটা হচ্ছে ছেদক, ছেদকের নাম দিলাম ই আর এফ। এবারে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ কাকে বলে? অন্তস্থ কোণ হচ্ছে যখন দুটো সরলরেখাংশ থেকে কোনো ছেদক টানি ভেতরের দিকে, দেখো এই একটা সরলরেখাংশ আর এই একটা সরলরেখাংশ, তার ভিতরের দিকে যে কোণগুলো তৈরি হয়েছে সেগুলো হচ্ছে অন্তস্থ কোণ। ভিতরের দিকে কোণগুলো এই একটা ভিতরের দিকে, এই একটা ভিতরের দিকে, আবার এই একটা ভিতরের দিকে, এই একটা ভিতরের দিকের কোণ তৈরি হয়েছে। অর্থাৎ যদি আমি নাম দিই 1 2 3 4, তাহলে কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4 সবগুলোই কি? অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ, ঠিক আছে? আচ্ছা, এবারে বহিস্থ কোণ। বহিস্থ কোণ কোনগুলো? দেখো বহিস্থ কোণ মানে বাইরের দিকের যেগুলো, অর্থাৎ এই একটা সরলরেখাংশ আর এ বি একটা সরলরেখাংশ, এই সরলরেখাংশ ছেদক হচ্ছে ইএফ, তার বাইরের দিকে ছেদ করার জন্য বাইরের দিকের যে কোণগুলো তৈরি হয়েছে, এই 1 2 3 4 তো ভেতরের দিকে, বাইরের দিকের কোণগুলো এই একটা বাইরের দিকে, এই একটা বাইরের দিকে, আবার দেখো এই একটা বাইরের দিকে, এই একটা বাইরের দিকে। তাহলে আমি যদি নাম দিই, ধরো এটা 5 দিলাম, এটা 6 দিলাম, এই 7 দিলাম, এই 8 দিলাম, তাহলে কোণ 5 6 7 8 সবগুলো কি? বহিস্থ কোণ, তাই না? বহিস্থ কোণ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ মানে ভেতরের দিকের কোণ, বহিস্থ কোণ মানে বাইরের দিকের কোণ। এটা খুব সহজেই আমরা বুঝতে পারলাম, তাই তো? এইবারে যে কোণটা আমরা দেখব, দেখো এখানে আরো কতগুলো বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে অনুরূপ কোণ। দেখো অনুরূপ কোণ তোমরা দেখতে পাচ্ছ, এই অনুরূপ কোণ কাকে বলে আমরা এবারে দেখব। তো দেখো ঠিক একই রকম ভাবে আমি খাতাতে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো এই দুটো সরলরেখাংশ এ বি আর সিডি এবং ইএফ যথারীতি আমি ছেদক হিসেবে চিহ্নিত করলাম। এবারে অন্তস্থ কোণ বহিস্থ কোণ তো আমরা শিখে নিয়েছি, এবারে আমরা কি জানবো? অনুরূপ কোণ।
দেখো অনুরূপ কথার মানে হচ্ছে একই রকম। দেখো আমি এখানটায় লিখি অনুরূপ। অনুরূপ মানে হচ্ছে একই রকম। তাহলে একই রকম কোণ, সেটা কি রকম? দেখো এই যে সরলরেখাংশ সিডি, এই যে কোণটা তৈরি হয়েছে এর ওপরের দিকে, আবার দেখো এ বি তার ওপরের দিকে কোণ তৈরি হয়েছে। ইএফ ছেদক টানার জন্য আমাদের সিডির ওপরে একটা কোণ তৈরি হয়েছে, ঠিক একই রকম ভাবে এ বির ওপরের দিকে একটা কোণ তৈরি হয়েছে। তাহলে একই রকম কোণ না দুটো দেখতে? একই বৈশিষ্ট্য সম্পন্ন কোণ, তাই না? তার মানে আমরা এই এক আর এটা যদি দুই দিই, তাহলে এক আর দুই কিন্তু অনুরূপ কোণ হয়ে গেল। অনুরূপ কোণ কথার মানেই কি? একই রকম কোণ। ঠিক একই রকম যাদের যদি আমরা বলি যে এই দিকে যে কোণটা তৈরি হয়েছে এটাও সরলরেখাংশের ওপরের দিকে, আবার এটাও সরলরেখাংশের ওপরের দিকে, তাই না? এ দুটোও তো অনুরূপ কোণ, একই রকম কোণ। তাহলে আমি যদি 3 এবং 4 নম্বর কোণ দিই, তাহলে আমরা এখানটায় লিখতে পারি কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4 সব কি? সব হচ্ছে অনুরূপ কোণ। আবার দেখো ভালো করে খেয়াল করো, যদি আমরা অন্য কালি দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমরা তো ওপরের দিকের কোণগুলো নিলাম, এবার নিচের দিকে ভাবো যে ছেদক ইএফ টানার জন্য এই যে কোণটা তৈরি হয়েছে নিচের দিকে, আবার এই কোণটা তৈরি হয়েছে কি নিচের দিকে, তাহলে এখানে এই কোণটার সঙ্গে এই কোণটা একই রকম কোণ না? তাহলে এই দুটো তো অনুরূপ কোণ হবে। বুঝতে পেরেছো? আবার ঠিক একই রকম ভাবে এই কোণটা দেখো নিচের দিকে তৈরি হয়েছে অন্তস্থ কোণ, আবার এই কোণটা বহিস্থ কোণ, কিন্তু একই রকম, এটাও নিচের দিকে এটাও নিচের দিকে, তাহলে এই দুটো কিন্তু অনুরূপ কোণ। বুঝতে পেরেছো? যদি আমি নামকরণ করি, তাহলে 1 2 3 4 করে ফেলেছি, এটা যদি নাম দিই 3, এই 4 তো করেছি, তাহলে এটা 5, এটা 6, এটা 7, এটা 8 দিলাম। তাহলে আমি এখানটায় 1 2 3 4, তারপরে 5 6 7 8 এই ছবি অনুযায়ী সবগুলো কি হয়ে গেল? সবগুলো হয়ে গেল কিন্তু অনুরূপ কোণ। অনুরূপ কোণ। বুঝতে পেরেছো? তাহলে অনুরূপ কোণ মানে একই রকম কোণ, সেটা আমরা বুঝতে পারলাম। এইবারে আর একটা কোণ সম্পর্কে আমরা জানবো, সেটা দেখো এখানটায় আছে একান্তর কোণ। বুঝতে পেরেছো? একান্তর কোণ কাকে বলে বা কি বিষয়টা বা তার বৈশিষ্ট্যই বা কি, আমরা এবার জেনে নেব। দেখো আমি এরকম দুটো সরলরেখাংশ টানলাম, নাম দিলাম এ বি এবং সিডি, এবং ইএফ যথারীতি আমি নাম দিলাম ছেদক। অনুরূপ কোণ জেনেছি, অন্তস্থ বহিস্থ কোণ জেনেছি, এবারে জানবো কি একান্তর কোণ। একান্তর কোণ দেখো ছেদক যে টেনেছি ইএফ তার বিপরীত পার্শ্বে অবস্থান করবে। বিপরীত পার্শ্বে মানে এটা এদিকে যদি ওপরে হয়, এটা এদিকে নিচে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। ছেদক টেনেছি ইএফ, তাহলে এবি সরলরেখাংশের সংলগ্ন একটা কোণ হয়েছে, আর একটা সিডি সরলরেখাংশের সংলগ্ন হয়েছে, কিন্তু পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থিত, একটা বাঁদিকে তো আর একটা ডান দিকে। তাহলে এইটা 1 নম্বরের সঙ্গে 2 নম্বর কিন্তু একান্তর কোণ। বুঝতে পেরেছো? আবার ঠিক একই রকম ভাবে যদি বলি এই কোণটার সঙ্গে এই কোণটা কি পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে না? তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটার কি, এটাও একান্তর কোণ। তাহলে আমি যদি নাম দেই 3 এবং 4, সেটাও কি একান্তর কোণ। তাহলে আমি এখানটায় লিখি কোণ 1, কোণ 2, আর কোণ 1-এর সঙ্গে কোণ 2, কোণ 2 হচ্ছে একান্তর। ঠিক আছে? 1-এর সঙ্গে 2 একান্তর। আবার কোণ 3-এর সঙ্গে কোণ 4 হচ্ছে একান্তর, একান্তর কোণ। ঠিক আছে? এখানে আমার এই লেখাটা একটু অন্যরকম হওয়া ভালো ছিল। দেখো কোণ 1-এর সঙ্গে, এই যে কোণ 1-এর সঙ্গে কোণ 2 অনুরূপ কোণ। ঠিক আছে? কোণ 1-এর সঙ্গে কোণ 2 অনুরূপ কোণ। আবার কোণ 3-এর সঙ্গে, এই কোণ 3-এর সঙ্গে কোণ 4 হচ্ছে অনুরূপ কোণ। এইভাবে লেখা ভালো ছিল। ঠিক আছে? কোণ 3 এবং 4 অনুরূপ কোণ। আবার কোণ 5 ও 6 অনুরূপ কোণ, কোণ 7 ও 8 হচ্ছে অনুরূপ কোণ। যেমন 1 ও 2 কথাটা লিখে দিলাম, 3 ও 4 কথাটা লিখে দিলাম, তাহলে ভালো হবে। 1 ও 2 অনুরূপ কোণ, 3 ও 4 দেখতে পাচ্ছ 3 এবং 4 অনুরূপ কোণ, 5 এবং 6 এই যে হচ্ছে 5 আর এই 6 অনুরূপ কোণ, 7 ও 8 অনুরূপ কোণ। এইভাবে লিখলে বিষয়টা আরো ভালো হবে। আচ্ছা, বিপ্রতীপ কোণ তো এর আগেই আমরা শিখেছি,
বলো তো এই ছবিতে বিপ্রতীপ কোণ কোন জায়গায় তৈরি হয়েছে? ভালো করে খেয়াল করো। এই যে কোণটা পরস্পর, এই একটা সরলরেখাংশ, আবার ধরো ইএফ একটা সরলরেখাংশ, তাহলে এই দুটো পরস্পর এই বিন্দুতে ছেদ করার জন্য ছেদ করেছে না এই জায়গাটায়, ছেদ করার জন্য দেখো পরস্পর বিপরীত কোণ তৈরি হয়েছে, এই একটা বিপরীত কোণ, এই একটা বিপরীত কোণ। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি? বিপ্রতীপ কোণ। তাহলে এই দুটো কি সমান হবে সর্বদা। আবার এই কোণটার সঙ্গে কি? এই কোণটা বিপ্রতীপ কোণ, পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে। বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটা বিষয় তোমাদের জেনে নেওয়া এখানে দরকার, যে দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে অনুরূপ কোণ সমান হয়। বুঝতে পেরেছো? অনুরূপ কোণ সমান হয় যদি দুটো সরলরেখা সমান্তরাল হয়। আর যদি এরকম অসমান্তরাল হয়, ধরো এরকম বিষয়টা হয়েছে, তাহলে কিন্তু অনুরূপ কোণ সমান হয় না। ঠিক যেমন অনুরূপ কোণ সমান হয় না, আবার একান্তর কোণও কিন্তু সমান হয় না। বোঝা গেল? আচ্ছা, কিন্তু বিপ্রতীপ কোণ কিন্তু সব ক্ষেত্রেই সমান হবে। এইবারে আমরা কিন্তু অঙ্কে চলে যাব। অঙ্ক করার সময় আরো বিস্তারিতভাবে আমরা বোঝার চেষ্টা করব। কোষে দেখি 13-এর অঙ্ক কি বলছে এখানে আরেকবার দেখি। জাকিরের ছবির মতো গার্গীর ছবির কোণগুলি কেটে আলাদা করলাম ও একটির উপর আর একটি কোণ বসিয়ে মেশালাম, কি পেলাম? দেখো, যখন দুটি কোণ সমান্তরাল, সরলরেখা সমান্তরাল নয়, এটা হচ্ছে গার্গীর ছবি। দেখো আমি গার্গীর ছবিটা এখানটায় দেখাচ্ছি, দেখতে পাচ্ছ গার্গীর ছবিটা সমান্তরাল নয়, এদিকের ডিস্টেন্সটা কম বা এদিকের ব্যবধানটা কম, বি আর ডি এর ব্যবধানটা বেশি, তাহলে এটা সমান্তরাল সরলরেখা নয়। তাহলে গার্গীর ছবির কিন্তু যখন দুটি কোণ সমান্তরাল, দুটি সরলরেখা সমান্তরাল নয়। আর জাকিরের ছবির ক্ষেত্রে কি? জাকিরের ছবি দেখো যখন দুটি সরলরেখা সমান্তরাল। ঠিক আছে, এইবারে আমি কি করছি, এই ছবিটা এখানটায় রাখছি, এই ছবি দেখব এবং আমরা পরপর উত্তর দেব। তো প্রথমেই দেখো প্রত্যেকটা নামকরণ কিন্তু বা কোণগুলো কিন্তু পরপর একই আছে। দেখো 1-5, এক্ষেত্রেও 1-5, এখানে 4-8, 4-8, 3-7, 3-7, 2-6, 2-6, 2-8, 2-8, সব একই আছে। ঠিক আছে, আমি বলেছিও যে এই দুটো ছবির মধ্যে সবই একই আছে, শুধু একটা সমান্তরাল নয় আর একটা সমান্তরাল, এইটাই হচ্ছে পার্থক্য। নামকরণ বলো বা কোণের নাম বলো, সবই কিন্তু এক। এবার প্রথমে দেখতে পাচ্ছি আমরা করে দেয়া রয়েছে একটা কোণ 1। গার্গীর ছবির ক্ষেত্রে দেখো কোণ 1 এবং কোণ 5। ছবিটা এখানটায় দেখো 1 এবং 5 কই? এই দেখো 1 আর 5 কই? এই 5। তাহলে এই যে সরলরেখাংশ, এই একটা সরলরেখাংশ সিডি আর এ বি সরলরেখাংশ, তার উপরের দিকে 5 আর উপরের দিকে 1, এটা কি ধরনের কোণ? অনুরূপ কোণ এইমাত্র বোঝালাম। এটাও উপরের দিকে আছে, এটাও উপরের দিকে আছে এবং ছেদকের একই পার্শ্বে অবস্থান করছে। তাহলে 1 নম্বর এবং 5 নম্বর কিন্তু অনুরূপ কোণ। দেখো এখানে লেখা আছে অনুরূপ কোণ। ঠিক আছে, কোণের ধরন লেখা আছে অনুরূপ কোণ। এবারে সমান না অসমান আমাদের লিখতে হবে। আমি বলেছি একটু আগেই যে যদি সমান্তরাল সরলরেখা না হয়, এখানে বলা আছে দেখো যখন দুটি সরলরেখা সমান্তরাল নয়, কারণ গার্গী সমান্তরাল সরলরেখা আঁকেনি, ছবিতে দেখতে পাচ্ছি, দেখলেই বুঝতে পারছি যে সমান্তরাল সরলরেখা নয়। তাহলে সমান্তরাল সরলরেখা যখন হবে না, তখন কিন্তু অনুরূপ কোণ সমান হবে না, অর্থাৎ অসমান হবে। দেখো সমান না অসমানের জায়গায় অসমান লেখা আছে। আবার ঠিক একই রকম ভাবে আমরা পরের ছবিতে চলে যাই, অর্থাৎ জাকিরের ছবির ক্ষেত্রে দেখো 1 এবং 5 নম্বর কোণ। দেখো এখানে 1 এবং 5 নম্বর একই কোণ, এ দুটো তো অনুরূপ কোণ। অনুরূপ কোণ, কিন্তু এই দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল সরলরেখা, যার জন্য আমরা দেখতে পাচ্ছি অনুরূপ কোণ লেখা আছে কোণের ধরনের জায়গায়। আর যেহেতু সমান্তরাল সরলরেখা, সেই জন্য অনুরূপ কোণ সর্বদা সমান হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা কি বুঝলাম? যে সমান্তরাল সরলরেখা না হলে অসমান হবে অনুরূপ কোণ, আর সমান্তরাল সরলরেখা হলে সমান হবে। এইবারে পরপর কোণগুলো দেখি। দেখো গার্গীর ছবির ক্ষেত্রে চলে এসো, 4 নম্বর কোণ, 8 নম্বর কোণ। দেখো 4 আর 8 খুঁজে বের করো। এই দেখো এই হচ্ছে 4, অর্থাৎ এই কোণটা, আর 8 কই? এই হচ্ছে 8, দেখো এই কোণটা, অর্থাৎ 8 এবং 4 দেখো ঠিক 1 এবং 5-এর মতো, কিন্তু এটা ডান পার্শ্বে অবস্থান করছিল, এটা বাঁ দিকে আছে, অর্থাৎ 4 এবং 8ও কিন্তু অনুরূপ কোণ, তাই না? তাহলে আমি এই অনুরূপ কোণ বারবার না লিখে আমি এখানটায় ডট ডট দিয়ে দিলাম, অর্থাৎ অনুরূপ কোণ। এবং আমরা এখানে দেখতেই বুঝতে পারছি 4 কোণটা বড় কোণ, 8 কোণটা ছোট কোণ 4-এর তুলনায়। আর আমরা তো এর আগেই শিখেছি যে যদি অসমান্তরাল হয় তাহলে কিন্তু অনুরূপ কোণ অসমান হয়, সেই জন্য অসমানের জায়গায় আমি ডট ডট দিয়ে দিলাম। তার মানে একই বিষয়, এটাও অনুরূপ কোণ হবে, এটাই অসমান হবে। এবার ডান দিকে চলে যাও, এখানে দেখো 4 নম্বর এবং 8 নম্বর কোণ।
জাকিরের ছবির ক্ষেত্রে। জাকিরের ছবি দেখো 4 নম্বর এবং 8 নম্বর কোণ, এই দুটো অনুরূপ কোণ। অনুরূপ কোণ কিন্তু আমরা এখানটায় অনুরূপের জায়গায় ডট ডট দিলাম, মানে অনুরূপ কোণ লিখলাম। আর এখানে সমান্তরাল সরলরেখা হওয়ার জন্য অনুরূপ কোণ আমরা জানি সমান হয়, তার জন্য এখানে সমান তো উপরে লেখাই আছে, তার জন্য আমি ডট ডট দিলাম, অর্থাৎ সমান কথাটা লিখলাম। ঠিক আছে, এবারে পরের কোণ চলে এসো, কোণ 3 এবং কোণ 7 খুঁজে বের করো। কোণ 3 7, দেখো এই হচ্ছে 3 নম্বর কোণ, এই হচ্ছে 7 নম্বর কোণ। তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর কোণ হচ্ছে এবি সরলরেখাংশের নিচে অবস্থান করছে, ছেদকের একই পার্শ্বে। আবার দেখো সিডি সরলরেখাংশের নিচে অবস্থান করছে 7, অর্থাৎ 3 নম্বর এবং 7 নম্বর এও কিন্তু আমরা অনুরূপ কোণ। আগের অনুরূপ কোণগুলো অর্থাৎ 4 8 ছিল উপরের দিকে, আর 3 7 দেখো নিচের দিকে, কিন্তু একই ধরনের কোণ, অনুরূপ কোণ। অসমান্তরাল সরলরেখা হওয়ার জন্য অনুরূপ কোণ আমরা জানি অসমান হয়, তাহলে 3 ও 7 আমি লিখবো অনুরূপ কোণ, এবং সমান্তরাল না হওয়ার জন্য এটাও কিন্তু অসমান হবে, আমি ডট ডট দিয়ে দিলাম। ডান দিকে চলে যাই, জাকিরের ছবির ক্ষেত্রে 3 ও 7, দেখো এই হচ্ছে 3 নম্বর, এই হচ্ছে 7 নম্বর কোণ, লাল দিয়ে দেখো চিহ্নিত করা আছে। এগুলো দেখতে পাচ্ছি 3 7 এখানে অনুরূপ কোণ, একই নামকরণ, একই ছবি, শুধু সমান্তরাল নয় আর সমান্তরাল। তাহলে 3 এবং 7 অনুরূপ কোণ, আমি অনুরূপের জায়গায় ডট ডট দিলাম। আর কি দিলাম, আমরা জানি যে সমান্তরাল সরলরেখাতে অনুরূপ কোণ সমান হয়, সেই জন্য এখানেও সমান লিখলাম। ঠিক আছে, এবার চলে এসো কোণ 2 আর 6। দেখো কোণ আর 2 আর 6 কোথায় আছে, দেখো এই হচ্ছে কোণ 2, অর্থাৎ এই জি লেখাটা, এই কোণটা হচ্ছে 2 নম্বর কোণ, বুঝতে পেরেছো? আর 6 নম্বর কোণ হচ্ছে, দেখো এইচ লেখা আছে এই জায়গাটায়। দেখো 3 এবং 7 যেমন কোণ ছিল না অনুরূপ কোণ, ঠিক একই রকম ভাবে এই 2 নম্বর কোণটাও সরলরেখাংশের নিচে, এবং এই 6 নম্বর কোণটাও সিডি সরলরেখাংশের নিচে রয়েছে, কিন্তু ছেদকের একই পার্শ্বে। এই দুটো কিন্তু অনুরূপ কোণ, বুঝতে পেরেছো? 2 আর 6 তাহলে কি লিখবো, অনুরূপ কোণ। আর অসমান্তরাল সরলরেখা অর্থাৎ গার্গীর ছবির ক্ষেত্রে আমরা লিখবো এটা অসমান হবে। আর জাকিরের ছবির ক্ষেত্রে 2 আর 6, দেখো এই হচ্ছে 2 আর এই হচ্ছে 6, অনুরূপ কোণ, তাহলে অনুরূপের জায়গায় আমরা ডট ডট দিলাম। আর সমান্তরাল সরলরেখা হওয়ার জন্য এই দুটো কিন্তু সমান হবে, সেই জন্য সমানের জায়গায় ডট ডট দিলাম। বুঝতে পেরেছো এই পর্যন্ত? এবারে চলে এসো পরের কোণ, দেখো কোণ 2 এবং কোণ 8। দেখো আমি ছবিটা একটু নামাই, কোণ 2 এবং কোণ 8 খেয়াল করো, এই হচ্ছে কোণ 2 আর এই হচ্ছে কোণ 8, এই হচ্ছে ছেদক ইএফ। ছেদকের এইটা এই পার্শ্বে আর এইটা এই পার্শ্বে অবস্থান করছে, বিপরীত পার্শ্বে, এটা এই দিকে আছে, এটা এই দিকে আছে, বিপরীত পার্শ্বে। তাহলে এই দুটো কোণ আমরা কি শিখেছি, একান্তর কোণ। পরস্পর বিপরীত পার্শ্বে যদি অবস্থান করে সে দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ অসমান্তরাল সরলরেখা যদি হয় সেক্ষেত্রে অসমান হয়, আর সমান্তরাল সরলরেখা হলে সমান হয়। তাহলে 2 এবং 8 নম্বর কোণ, এই যে 2 এবং 8, আমরা কোণের ধরনের জায়গায় আমরা কি লিখব, এখানে লিখব একান্তর। একান্তর, ঠিক আছে, একান্তর কোণ। আর একান্তর কোণ যখন সমান্তরাল সরলরেখা হয় না তখন সেক্ষেত্রে কি হয়, অসমান হয়। তাহলে আমরা এখানটায় লিখব অসমান। অসমান, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে 2 আর 8 আমি জাকিরের ছবির ক্ষেত্রে চলে যাও। দেখো এই হচ্ছে 2 আর এই হচ্ছে 8, পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে, ছেদকের পরস্পর বিপরীত পার্শ্বে, মানে এটা একান্তর কোণ। আমি এখানটায় যে কোণের ধরন আছে সেখানটায় লিখে দিলাম একান্তর। একান্তর। এবং সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একান্তর কোণ কিন্তু সমান হয়, তো আমি এখানটায় সমান লেখাই ছিল, সেখানেই আমি ডট ডট দিয়ে দিলাম, আলাদা করে আর লিখছি না। ঠিক আছে, এবারে চলো 3 আর 5। দেখো 3 আর 5 চলে যাও, এই দেখো 3 আর এই 5, যেমন 2 আর 8 ছিল পরস্পর বিপরীত পার্শ্বে, 3 আর 5 দেখো পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে, ছেদকের বিপরীত পার্শ্বে। ঠিক আছে, তাহলে 3 ও 5 কিন্তু আবার একান্তর কোণ পেয়ে যাচ্ছি। অসমান্তরাল সরলরেখার জন্য একান্তর কোণ অসমান হয়। দেখো আমি এখানটায় একান্তর কোণের জায়গায় ডট ডট দিলাম, আর অসমান ছিল লেখা, সেখানে ডট ডট দিলাম, যেটা নাকি যখন নাকি গার্গীর ছবি এবং যেটা সমান্তরাল সরলরেখা নয়। এবারে জাকিরের ছবির ক্ষেত্রে দেখো আমি কোথায় যাব, 3 আর 5 দেখব। জাকিরের ছবির ক্ষেত্রে দেখো 3 আর 5, এই যে 3 আর 5 একান্তর কোণ, পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে ছেদকের, তাহলে একান্তর কোণ কিন্তু যখন সমান্তরাল সরলরেখা তখন কিন্তু সমান হয়।
তাহলে একান্তর কোণের জায়গায় ডট ডট দিলাম, আর এখানটায় লিখলাম সমান। সমান অসমানের জায়গায় আমরা লিখলাম সমান। এবারে চলে এসো পরের কোণ। পরের কোণ কি আছে দেখো, 2 আর 5। দেখো 2 আর 5 কই, দেখো এই দেখো 2 আর এই হচ্ছে 5। এই হচ্ছে এবি সরলরেখাংশ, সরলরেখা। এই দেখো সিডি সরলরেখা, আর মাঝখানে ইএফ মানে ছেদক। এবারে ছেদকের ভিতরের দিকের কোণ, এই 2 হচ্ছে ভিতরের দিকের কোণ, 5 হচ্ছে ভিতরের দিকের কোণ। তাহলে এই দুটো কি কোণ? অন্তস্থ কোণ, তাই তো? এবং সেই অন্তস্থ কোণগুলো কিন্তু একই পাশের। দেখো 2, এই হচ্ছে ইএফ ছেদক, তার এই পাশে 2 আর এই পাশে 5, অর্থাৎ একই পাশে অবস্থান করছে না? তাহলে একই পাশের অন্তস্থ কোণ আমরা লিখবো 2 ও 5-এ কোণের ধরনের জায়গায় লিখবো। দেখো আমি এখানটায় লিখছি একই পাশের অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ, ঠিক আছে, একই পাশের অন্তস্থ কোণ। এবং যেহেতু সমান্তরাল নয় বা সমান্তরাল যাই হোক না কেন, এক্ষেত্রে কিন্তু একই পাশের অন্তস্থ কোণ সর্বদা অসমান হয়। ঠিক আছে, ওই জন্য অসমানের জায়গায় আমি ডট ডট দিয়ে দিলাম, আলাদা করে লিখলাম না। আমরা 3 আর 5, 2 আর 5-এ দেখো গার্গীর ছবির ক্ষেত্রে চলে যাবো, জাকিরের ছবির ক্ষেত্রে চলে যাবো। 2 আর 5 দেখো, এই হচ্ছে 2 এবং এই হচ্ছে 5, তো একই ব্যাপার, অর্থাৎ একই পাশের অন্তস্থ কোণ। তাহলে আমরা এখানটায় লিখি 2 আর 5-এর জায়গায় একই পাশের অন্তস্থ কোণ। ঠিক আছে, একই পাশের অন্তস্থ কোণ, এবং সমান্তরাল হোক বা সমান্তরাল না হোক, একই পাশের অন্তস্থ কোণ কিন্তু সমান কখনো হয় না। বুঝতে পেরেছো? তাহলে এখানে কিন্তু আমরা প্রথম দেখলাম সবই সমান 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 চলে আসছিল, এটা কিন্তু অসমান হবে। দেখো আমি এখানে লিখে দিলাম অসমান। সমান্তরাল সরলরেখা হলেও একই পাশের অন্তস্থ কোণ কিন্তু অসমান হয়। ঠিক আছে, এরপরে চলো কি কোণ দেখতে পাচ্ছি, 3 নম্বর কোণ এবং কোণ 3 এবং কোণ 8। দেখো কোণ 3 আর 8 দেখতে পাচ্ছ, 3 এবং 8, এখানে 2 আর 5 ছিল ছেদকের ডান পাশে, আর 3 আর 8 হচ্ছে ছেদকের বাঁ পাশে, কিন্তু একই পাশের অন্তস্থ কোণ, তাই না? একই পাশের অন্তস্থ কোণ, এবং অন্তস্থ কোণ কি বলছি, একই পাশের যদি হয় তাহলে সেগুলো কিন্তু অসমান হয়। তাহলে একই পাশের অন্তস্থ কোণের জায়গায় ডট ডট দিলাম, এবং অসমান তো লেখাই ছিল এক্ষেত্রে, আমি এখানে ডট ডট দিলাম। এবং জাকিরের ক্ষেত্রে কি একই পাশের অন্তস্থ কোণ 3 আর 8, এখানে ছবি তো একই আছে, দেখো 3 আর 8 একই পাশের অন্তস্থ কোণ, ছেদকের একই পাশে অবস্থান করছে, আর একই পাশের অন্তস্থ কোণের জায়গায় এখানে ডট ডট দিলাম, এবং এক্ষেত্রেও কিন্তু অসমান হবে। সমান্তরাল সরলরেখা হলেও কিন্তু এটা অসমান হবে। এবারে চলে এসো কোণ 1 এবং কোণ 3। দেখো কোণ 1 এবং কোণ 3 গার্গীর ছবির ক্ষেত্রে, কোণ 1 এবং কোণ 3, দেখো এক্ষেত্রে ই আর এফ একটা সরলরেখা, বি আর এ আর বি হচ্ছে একটা সরলরেখা। ঠিক আছে, একটা এই যে জি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, জি বিন্দুতে ছেদ করার জন্য 1 নম্বর আর 3 নম্বর যে কোণ তৈরি হয়েছে পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে, তাই না? ঠিক জাকিরের ছবির ক্ষেত্রেও দেখো 1 নম্বর এবং 3 নম্বর কোণ তৈরি হয়েছে পরস্পর বিপরীত পার্শ্বে, অর্থাৎ এই ধরনের কোণকে আমরা কি শিখেছি, বিপ্রতীপ কোণ বলে। ঠিক আছে, আর বিপ্রতীপ কোণ সর্বদা সমান হয়। কি বললাম, বিপ্রতীপ কোণ সর্বদা সমান হয়। তাহলে 1 এবং 3 নম্বর কোণ দেখো, এখানে আমি গার্গীর ক্ষেত্রেও লিখবো এখানটায় বিপ্রতীপ কোণ। ঠিক আছে, কোন কথাটা এখানটায় লিখে দিই, বিপ্রতীপ কোণ। ঠিক আছে, বিপ্রতীপ কোণ সর্বদা কি হয়, সমান হয়। আচ্ছা, এখানটায় অসমান লেখা ছিল সব, তাহলে এখানটায় আমি সমান কথাটা লিখতে হবে। বিপ্রতীপ কোণ কখনো অসমান হয় না, সর্বদা সমান হয়। আমি 1 আর 3 ডান দিকে চলে যাই, অর্থাৎ জাকিরের ছবির ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 এবং 3 এরাও পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে, দুটো সরলরেখা পরস্পর ছেদ করেছে জি বিন্দুতে, তার জন্য তৈরি হয়েছে। তাহলে এটা বিপ্রতীপ কোণ। তাহলে এখানটায় লিখে দিই 1 আর 3 বিপ্রতীপ কোণ। ঠিক আছে, বিপ্রতীপ কোণ সর্বদা কি হয়, সমান হয়, সেই জন্য কথাটা আমি এখানটায় লিখে দিলাম সমান। পরের কোণ চলে এসো, কোণ 2 এবং কোণ 4। দেখো ছবিতে কোণ 2 এবং কোণ 4, দেখো এটা ছিল 1 আর 3 পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছিল দুটো ছেদকের,
আর এখানে দেখতে পাচ্ছি 2 আর 4 দুটো সরলরেখা পরস্পর জি বিন্দুতে ছেদ করার জন্য পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে, মানে 2 আর 4ও কিন্তু বিপ্রতীপ কোণ। জাকিরের ছবির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি 2 আর 4 কিন্তু পরস্পর বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণ কি বললাম, সর্বদা সমান হয়। তাহলে আমি এখানটায় 2 আর 4 এর ক্ষেত্রে বিপ্রতীপ কোণে ডট ডট দিলাম, সমান তো লেখাই ছিল, সেখানে ডট ডট দিলাম, অর্থাৎ সমান। 2 আর 4 এর ক্ষেত্রে জাকিরের ছবির ক্ষেত্রে বিপ্রতীপ কোণে ডট ডট দিলাম, আর সমান তো লেখাই ছিল, তার জন্য ডট ডট দিলাম। বুঝতে পেরেছো? যেটা লেখা থাকবে তার নিচে ডট কথাটা থাকলে তার মানে জানবে উপরের কথাটাই আমি লেখার চেষ্টা করছি। বোঝা গেল? এবারে দেখো 5 নম্বর কোণ এবং 6 নম্বর 5 কোণ এবং 5 আর 7। এখানে দেখো গার্গীর ক্ষেত্রে 5 আর 7 কোথায় গেল? 5 আর 7 এই দেখতে পেয়েছি। দেখো এখানে সি আর ডি সরলরেখা আর ই এফ সরলরেখা পরস্পর এইচ বিন্দুতে ছেদ করেছে। যেমন এ বি আর ই এফ জি বিন্দুতে ছেদ করেছিল, এখানে তেমনি এইচ বিন্দুতে ছেদ করেছে। এইচ বিন্দুতে ছেদ করার জন্য দেখো দুজোড়া পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে কোণ, একটা হচ্ছে 5-7 আর একটা হচ্ছে 6-8। এরা কি পরস্পর বিপ্রতীপ কোণ। ঠিক জাকিরের ছবির ক্ষেত্রেও দেখো 5-7 বিপ্রতীপ কোণ, 6-8 বিপ্রতীপ কোণ, কারণ এক্ষেত্রে ই এফ এবং সি ডি সরলরেখা দুটো পরস্পর এইচ বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পেরেছো? পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে কি? বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণ সর্বদা সমান হয়, আমরা জানি। তো 5 আর 7 দেখো এখানে 5 আর 7, এখানেও 5 আর 7 কি কোণ? বিপ্রতীপ কোণ। তাহলে এখানে বিপ্রতীপের জায়গায় ডট ডট দিলাম, আর বিপ্রতীপ কোণ সর্বদা সমান হয়, ডট ডট দিয়ে দিলাম। জাকিরের ছবির ক্ষেত্রেও একই ব্যাপার, বিপ্রতীপ কোণ সমান। ঠিক আছে, এবারে দেখো 6-8 কোণ। তাহলে 6 আর 8 দেখো এই দুটো আমি বলেছি এইমাত্র যে বিপ্রতীপ কোণ। এইটা হচ্ছে 6, এইটা হচ্ছে 8। এই বিন্দুতে ছেদ করেছিল, তার জন্য পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে কোণ দুটো, এবং কোণ দুটো পরস্পর বিপ্রতীপ কোণ। জাকিরের ছবির ক্ষেত্রে চলে এসো, এখানে দেখো 6-8 পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করছে দুটো সরলরেখা এইচ বিন্দুতে ছেদ করার জন্য। তাহলে 6 আর 8 হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়। তাহলে 6-8 জায়গায় বিপ্রতীপ কোণ এবং সমান লিখলাম গার্গীর ছবির ক্ষেত্রে। আর জাকিরের ছবির ক্ষেত্রেও 6 আর 8 বিপ্রতীপ কোণ লিখলাম এবং সমান লিখলাম। তাহলে আমাদের কোষে দেখি 13-এর যে ছক দুটো দেয়া ছিল, গার্গীর ছবি এবং জাকিরের ছবি, প্রত্যেকটা কিন্তু আমরা সলভ করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরের ভিডিওতে কিন্তু অন্যান্য অঙ্কের ভিডিও আমি নিয়ে আসবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।